আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই বর্তমান নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা সচিবালয়ে আগুন লেগেছিল এবং এই আগুন কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, কি কারণে আগুন লাগানো হয়েছে এটা কিন্তু দেশের ছোট্ট একটি শিশুও কিন্তু বুঝতে পারছে এবং অনুমান করতে পারছে কারা সাধারণত এই আগুন লাগাতে পারে এবং কি উদ্দেশ্যে লাগাতে পারে। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যারা উপদেষ্টা রয়েছেন এবং এই সকল দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বুঝতে না পারলেও আমাদের জনগণের কাছে এটা কিন্তু সুস্পষ্ট যে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা একদল যারা রয়েছিল এবং আছে এবং মনে হয় থেকে যাবে। কারণ আমাদের বর্তমানে ইউনূস সরকার যেভাবে নরম মনের প্রকৃতি, আ বিশেষ করে আমরা একটা উদাহরণ যদি টানতে পারি যে ভারতের মনমোহন সিং তিনিও কিন্তু এরকম নরম মনের প্রকৃতি ছিলেন। তার ২য় শাসনামলে তিনিও কিন্তু এরকম বিতর্কিত হয়েছিলেন। তিনি তার নরম মনের প্রকৃতি হওয়ার কারণে তার অর্থনীতি এবং ভারতের যে ধারাবাহিকতা সেটা কিন্তু তিনি ধরে রাখতে পারেননি। তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তো আমাদের ডক্টর ইউনূস সরকারও কিন্তু এভাবেই এখন সমালোচিত হচ্ছেন। তিনি নরম মনের প্রকৃতি। তিনি সচিবালয়ে ঘাপটি মেরে থাকা যে সকল আমলারা রয়েছেন, যারা মূলত শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, যাদের মদদে শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসক দীর্ঘ ১৭ বছর ক্ষমতা অপব্যবহার করেছিল, তারা তো এখনো আছে। তারা যদি থেকে থাকে, তারা কিভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করবে? তাদের রক্ত মাংস সেটাই তো আ আগের সরকারের উপাদানে রয়ে গেছে। তারা তো অবশ্যই চাইবে তাদের সেই আরাম-আয়েশ, বিলাসবহুল জীবনযাপন এবং ক্ষমতাকে আবার তাদের কুক্ষিগত করতে, তাদের ইচ্ছামতো তাদের ক্ষমতাকে ব্যবহার করতে, হ্যাঁ? বিদেশে প্রচুর টাকা সম্পদ পাঠিয়ে তাদের আ প্রতিযোগিতাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে তারা তো সকল সময়ে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। তার এই ধারাবাহিকতা কিন্তু ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এখন যদি আ অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম নরম মনের প্রকৃতির ব্যবহার দেখিয়ে যদি তদন্ত কমিটি গঠন করে এবং লম্বা সময় ধরে যদি তদন্ত চলতে থাকে, তাহলে এটা ধামাচাপা পড়ে যাবে। আমরা জানতে পেরেছি, আপনারাও জেনেছেন যে তদন্ত কমিটি গঠন নিয়ে কি ধরনের কালক্ষেপণ করা হয়েছে। কাউকে ১ম এ দায়িত্ব দেওয়া হয়েছে, তারপর সরানো হয়েছে। কারণ তিনি তখনকার সময়ের তৎকালীন সরকারের কিন্তু একজন অনুগত ছিলেন। এরপরে আবার উনাকে সরিয়ে আবার নতুন করে গঠন করা হয়েছে। ৩ দিনের জায়গায় ৫ দিন, ৭ দিন করা হয়েছে। যত বেশি কালক্ষেপণ করা হবে তত তাড়াতাড়ি এই সকল কিছু ঢাকা পড়ে যাবে এবং তদন্ত সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে না। এটা অনুমান করা যায়। এর মধ্যে আমরা আবার জানতে পেরেছি যে বরিশালে নাকি আ সচিবালয়ের ফাইলপত্র পাওয়া গেছে ট্রাকে ভর্তি করা ২ ট্রাক। সেখানে নদীর পাড়ে বা কোথাও যেন ফাইলগুলো পোড়ানোর জন্য নেওয়া হয়েছিল। উৎসুক জনতা দেখে ফেলে এবং তারা সেই ট্রাক দুটোকে আটক করে। আটক করে সেখানে তারা তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসে। সাথে, সাথে প্রশাসনকে খবর দেয়, ডিসিকে খবর দেয়, এসপি এবং পুলিশ তারা আসে, সাংবাদিকরা আসে। আসার পর জনগণ সেগুলো জানতে চায়। পরবর্তীতে জনগণের মাধ্যমে আমরা আরো বেশি জানতে পারি যে সেই কাগজপত্রগুলো পোড়ানোর জন্য যারা এনেছিল তাদেরকেও আটক করা হয়েছে, ট্রাক ড্রাইভারকেও আটক করা হয়েছে। মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, মানুষ বুঝতে পারছে যে এখন তাহলে কি হতে পারে? অর্থাৎ সরকার যে বেকায়দায় আছে এবং একা পারছে না, তাদের মধ্যে যে উপদেষ্টা রয়েছেন এবং তাদের মধ্যে পরিচালনা যারা দায়িত্বে রয়েছেন তারা যে ব্যর্থ হচ্ছেন এবং তারা যে পরিপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য বিপ্লবকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে নিবে, পরিচ্ছন্ন একটি দেশ গড়ে দিবে। এটা কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে কিন্তু এমনটা কিন্তু নেই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বুঝতে না পারলেও আমাদের সাধারণ জনগণ কিন্তু এটা ভালো করেই বোঝে। মানুষ কিন্তু এখন সচেতন গণমাধ্যমের কারণে মানুষ কিন্তু অনেক ভালোভাবেই জানে। এগুলো বুঝতে পারে কোন দিকে মুভ হচ্ছে, কোন দিকে মুভ হতে পারে, কি ধরনের পরিকল্পনা সামনে হয়তোবা আসতে পারে। তো যা হোক এখন কথা হলো সেই বরিশালের ট্রাক বা তাদেরকে যখন আটক করা হলো, সেই ফাইলপত্রগুলো যখন পোড়ানোর জন্য চেষ্টা করছিল তদন্তকে বাধা দেওয়া হলো এবং সেই ফাইলপত্রগুলো পড়ার চেষ্টা হলো, খুঁজে বের করার চেষ্টা করা হলো। পরবর্তীতে তাদেরকে আ জানা গেল যে এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের
পুরনো ফাইলপত্র ছিল। এখন কথা হলো এই পুরনো ফাইলপত্রগুলো কেন একটা নিরাপত্তার মধ্যে রেখে না পুড়িয়ে সেটা কেন নদীর ধারে এসে পোড়ানো হবে? তাহলে এই দায়ভার কে নিবে? এখানে কি সরকারের গোপন কোনো নথিপত্র আছে কিনা এবং যেটা দরকারি সেটাও কিন্তু দেখে বিচার করার বিষয়। তো পরবর্তীতে আমরা আবার জানতে পারছি যে এখন সচিবালয় সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছে তাদের ছাড়া আর বাকি সাংবাদিক বলেন বা অন্য কোনো সেক্টর লোক বলেন তাদেরকে সচিবালয়ে আগামী ১৫ দিন পর্যন্ত প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তারা কোনোভাবেই সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। সচিবালয় সম্ভবত তদন্ত কাজকে আরো বেগবান করার জন্য সুষ্ঠু সুন্দরভাবে এটা সমাপ্তি আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। তো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয় যে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। অর্থাৎ বাতিল করা বিভিন্ন ক্যাটাগরি সচিবালয়ে প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি এবং ১৫ আব্দুল গনি রোড ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। আর সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এই আদেশ জারি করা হয়। এখন সচিবালয়ের এই আগুন লাগার বিষয়কে সাধারণভাবে কোনোভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা আরেকটা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে কবুতরের ঘটনা আছে, এখানে একটা কুকুর মরে যাওয়ার ঘটনা আছে। দুটি ঘটনা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে থাকে এবং শর্ট সার্কিটগুলো কিন্তু একসাথে কিন্তু এভাবে আগুন লাগতে পারে না। এটা অবশ্যই পরিকল্পিতভাবে সচিবালয়ের মতো একটি নিশ্ছিদ্র জায়গা নিরাপত্তা যেখানে সবসময় অন্যান্য কোনো যেকোনো সেক্টর থেকে জোরালোভাবেই থাকে, সেখানে কিভাবে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটে নিমিষেই মুহূর্তের মধ্যে সে আগুন লেলিহান শিখা ফাইলপত্রগুলো পড়ে দিবে এবং দীর্ঘ সময় ধরে এই আগুন কেন উঠতে থাকবে? ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে তাদের একজন সাবেক যিনি দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিসের তিনিও জানিয়েছেন একটা জায়গায় আগুন লাগার পর সচিবালয় জায়গায় যেখানে এত নিরাপত্তা রয়েছে এবং সুব্যবস্থা রয়েছে ফায়ার সার্ভিসের, যতই বলক যে সে জায়গাটা সরু ছিল কিন্তু সরু থাকলেও তিনি তো দেখেছিলেন তার দায়িত্ব সময় যে সেখানে আরো দ্রুত এই আগুন নেভানোর কাজটা করা যেত। তাহলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন, যিনি দায়িত্বে রয়েছেন ব্রিগেডের, তিনি তার কর্তৃক কোনো অবহেলা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আসলে সার্বিক সবকিছু মিলিয়ে আগুনকে বিলম্বিত করা হয়েছিল যাতে যারা এই উদ্দেশ্য পিছনে কলকাঠি নাড়ছিলেন তাদের যাতে পরিকল্পনা বাস্তবায়িত হয় সেজন্য আগুনটা দীর্ঘ সময় জ্বালানোর জন্য সহায়তা করা হয়েছিল এবং ফায়ার সার্ভিসের কর্মী একজন এই আগুন নিভাতে গিয়ে তিনি পানি আনতে গিয়ে ট্রাক চাপায় মারা গিয়েছিলেন। সেই ট্রাক চালককেও আটক করা হয়েছে। এখন সামনে জানা যাবে ট্রাক চালক সে কি কোনো এই ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে কেউ একজন কিনা, যার থেকে ওঁত পেতেছিল যেখানে এখান দিয়ে পানি নেওয়া হবে, পানির পাশ থেকে নিবে, তাহলে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হবে এবং কাজে ব্যাঘাত ঘটাতে পারলে আধা ঘন্টা যদি ব্যাঘাত ঘটানো যায়, আধা ঘন্টা অনেক কিছু ফাইলপত্র পুড়ে ফেলা যাবে এবং গায়েব করা যাবে। এখন বরিশালের ঘটনা যে সচিবালয়ের ফাইল এখানে পাওয়া গেছে সেটাও আমরা জানতে পারবো তদন্তের মাধ্যমে। আর আমরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবো যে তদন্ত কমিটি যেহেতু গঠন করা হয়েছে, আমরা ডক্টর ইউনূস স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো যিনি যাতে খুব দ্রুত সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এই তদন্ত সামনে নিয়ে আসেন এবং আইনের আওতায় দোষীদেরকে ভালোভাবে শাস্তির ব্যবস্থা করে। সচিব সে যত বড়ই বড় সচিব হোক না কেন তাকে চাকরিচ্যুত করে, যদি তারা জড়িত থাকে আর যদি তারা জড়িত না থাকে আসলেই তারা জানে না, সেটাও তাদের ইমেজটাকে ফিরিয়ে আনার জন্য সেই তদন্ত বহিঃপ্রকাশ আমরা মনে করি এবং সুষ্ঠুভাবে এটা প্রত্যাশা করি।